চীন ভারত একত্রে কাজ করবে, সেটা বাংলাদেশের এই ইউনূস সরকারের পায়ের তলায় মাটি একদম নেই বলা যায়। কারণ এসসিও মিটিং এ এমনকি উপস্থিত ছিল বার্মার বা মিয়ানমারের সামরিক জান্তা। অতএব সেখানে আরাকান আর্মিকে করিডোর দিয়ে দেবে আমেরিকার কথা, এটা আর সহজভাবে হচ্ছে না। সম্মিলিত নেতৃত্বাধীন অবস্থায় একটি মহা আন্দোলন বা মহা বিস্ফোরণ ঘটবে বাংলাদেশে। এই মুহূর্তে বাংলাদেশে হচ্ছে না, বাইরে হচ্ছে। ধন্যবাদ। আপনি যে উদ্দেশ্যে যাচ্ছেন নিউ ইয়র্কে, এমন একটা সময় এই আয়োজন যখন বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূতের নাম ঘোষণা করা হয়েছে এবং চার্জ অ্যাফেয়ার্স গত কিছুদিন ধরে তার কিছু গ্রাউন্ড ওয়ার্ক করে রাখছিলেন মনে করা হচ্ছে। এর মাঝে গতকালকে থেকে আবার নতুন একটা ডেভেলপমেন্ট, যেটা ডোনাল্ড ট্রাম্পের সাথে ভারতীয় প্রধানমন্ত্রী মোদির সম্পর্কের আবার উন্নতির লক্ষণ স্পষ্ট। এর আগে ডোনাল্ড ট্রাম্প গত পরশুদিন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজকে ফোন করেও তিনি তার সাথে বৈঠকের আগ্রহ প্রকাশ করেছেন। এই বিষয়গুলোকে আপনি কিভাবে সংযুক্ত করবেন? বারি ভাই, আমি জানি যে আপনি খুব আমাদের গুরুজন এবং আপনার কাছ থেকে সাংবাদিকতা আমরা শিখে এখন পলিটিক্স, পলিসি এবং ডিপ্লোমেসি নিয়ে ওয়াশিংটন ডিসিতে কাজ করছি। এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য, কারণ এখানেই আমি কাজটুকু করি, এই বিষয়টাকে নিয়ে কাজটুকু করি। যেহেতু আমরা জানি 2001 সনের 15 জুন সাংহাই শহরে প্রতিষ্ঠিত একটি অর্গানাইজেশন হয়েছিল। সেই অর্গানাইজেশনকে সংক্ষেপে এসসিও বলা হয়, বা সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, এবং তার শীর্ষ সম্মেলন হয়ে যায় 31শে আগস্ট থেকে 2রা সেপ্টেম্বর পর্যন্ত। সেখানে আমরা যেটাকে অনেকেই বলছে RIC, অনেকে বলছে CIR, হোয়াটএভার, চীন, রাশিয়া, ভারত হলো মূল চালিকা শক্তি, এবং সেখানে 10টি পূর্ণ সদস্য রাষ্ট্র রয়ে গেছে, যে রাষ্ট্রগুলো সম্মিলিত ভাবে এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করে। 10টি দেশের নামও আপনাকে জেনে দিতে পারে: চীন, রাশিয়া, ভারত, পাকিস্তান, ইরান, বেলারুস, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান। তার সাথে আরো উপস্থিত ছিল, যেটা খুবই ইম্পর্টেন্ট আমার মতে, অবজারভার হিসাবে এবং ডায়ালগ পার্টনার হিসেবে তুরস্ক। আপনি জানেন তুরস্ক হলো নেটোর অংশ। অতএব এই যে সমাবেশে, আমি আর বিস্তারিত ওইখানে না গিয়ে বলি যে আপনার প্রশ্ন, যে ডোনাল্ড ট্রাম্প সাথে সাথে এখন থেকে প্রায় 48 ঘন্টার ভেতরে উনি নিজে কিন্তু অনেকটা, যেমন প্রেম ভেঙে গেলে যেরকম আকুতি বা যেরকম হয়, সেরকম ভাবে উনি কিন্তু ওনার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন যে রাশিয়া এবং ভারত চায়নার অতল গহীরে, কালো অতল গহীরে তুলে গেল, তাদেরকে সাধুবাদ জানাই, মানে তাদেরকে বেস্ট উইশেস আমি তাদেরকে জানাই। এই ঠিক একই সময়ে আপনার অনেকগুলো প্রশ্ন, ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে অনেকগুলো প্রশ্ন এখানে আছে, এটা আমি চেষ্টা করছি বলার জন্য। ঠিক সেই সময়ে বাংলাদেশ এবং ভারতে নতুন এবং প্রফেশনাল নিয়োগ দেওয়া হলো, অ্যাম্বাসেডার নিয়োগ দেওয়া হলো। এখন আমি চলে যাই অ্যাম্বাসেডার নিয়োগের বিষয়টা। এমন একজনকে অ্যাম্বাসেডার নিয়োগ দেওয়া হলো যার নাম ব্রেন্ট ক্রিস্টেনসেন, এবং তিনি 2019 এবং থেকে 21 সাল পর্যন্ত বাংলাদেশেই গত ট্রাম্প প্রশাসনের নিয়োগকৃত রাজনৈতিক এবং অর্থনৈতিক কাউন্সিলর হিসেবে কাজ করেছেন। এবং উনি ওনার অভিজ্ঞতা রয়েছে চীনে, এবং চীন ভাষায় উনি পারদর্শী, আমি মনে হয় ম্যান্ডারিন ভাষায় উনি পারদর্শী। উনি ফিলিপিনে কাজ করেছেন। উনি স্টেট ডিপার্টমেন্টের বাংলাদেশ এবং পাকিস্তান ডেস্কের প্রধান হিসেবে কাজ করেছেন। এই যে একই ব্যক্তি দুবার বাংলাদেশে নিয়োগ পাওয়ার ইঙ্গিত দেয় যে ট্রাম্প প্রশাসন বাংলাদেশের দীর্ঘমেয়াদী কৌশলগত প্রভাব বিস্তারে আগ্রহী, এবং ভারতেও পাঠিয়েছেন এই কারণে, কারণ ট্রাম্প কিন্তু ইতিমধ্যে আরেকবার বলছেন এই গত 12 ঘন্টা বা 24 ঘন্টায় যে মোদির সাথে আমার সম্পর্ক হলো বন্ধুত্বের সম্পর্ক, এটা নষ্ট হবার নয়। এবং ভারতের বিষয়টা আপনার সাথে আমি শেয়ার করতে খুব আগ্রহ, কারণ ভারত এমন একটা দ্বৈত কূটনীতি চালায়
সেটা হলো যে কোয়াডের অংশ ভারত। কোয়াড কি? কোয়াডের অংশ হলো অস্ট্রেলিয়া, যেখানে আপনি আছেন, আমেরিকা যেখানে আমি আছি, এবং সেখানে আছে জাপান। অতএব কোয়াড কিন্তু একই ভাবে চীনকে ঠেকানোর জন্য যে একটা প্যাক্ট, সেখানে ভারত আছে। ভারত আবার মার্কিন অংশীদারিত্বের অন্যান্য অনেক বিষয়ের সাথে জড়িত, কিন্তু ভারত আবার ব্রিক্সে আছে। ভারত আবার আমি যেটার কথা বলছি, SCO 10টি পূর্ণ সদস্যের একটি, এবং মূলত সেখানে অন্যান্য দেশের না, কিউবাও আছে, সেখানে অন্যান্য দেশের নাম না আসলেও বলা হচ্ছে RIC, মানে রাশিয়া, ইন্ডিয়া, চায়না, অথবা CIR, ওয়াটএভার, মূলত এই 3টি দেশ। অতএব আমেরিকার এখন টেনশন যেটা হয়েছে সেটা হলো যে এই আসলে রাশিয়া সাথে তো আমেরিকা ইতিমধ্যে সম্পর্ক স্বাভাবিকরণ নিয়ে করার চেষ্টা করছে। আপনি জানেন যে আলাস্কাতে রাশিয়ার অনেক, শুধু প্রেসিডেন্টই আসেনি, রাশিয়ার ব্যবসায়ীরা এসেছে, তার মানে ব্যবসা উন্মুক্ত করার প্রচেষ্টা এসেছে তারা। সেখানে ভারতের উপর ট্যারিফ দিয়ে কোনো কাজ হলো না, কারণ ভারত এটা থোড়াই কেয়ার করে, ভাবে তারা ওইখানে গিয়ে অন্যভাবে মিটিং করছে। অতএব এই বিষয়গুলো ট্রাম্প যেহেতু নিজকে ডিল মেকার হিসেবে দাবি করে, এবং সত্যি উনি ডিল মেকার, এবং ট্রাম্প হল আমেরিকার সবচেয়ে পপুলার প্রেসিডেন্ট, যিনি জনগণকে যে কথা দিয়ে এসেছেন সেই কথা রাখার চেষ্টা করছেন। তার ভিতরেও ভারত যেহেতু শক্তিশালী প্রতি উত্তর দিতে পারছে, এবং ভারত কোয়াড সম্মেলন যেটা কয়েক মাস আগে ওয়াশিংটন ডিসিতে হয়ে গেল, সেখানে উনি সুস্পষ্ট ভাবে কোয়াড মেম্বারদেরকে এরকম তাদের দিকে চোখে চোখ রেখে ভিডিওতে বলেছেন, অন দা রেকর্ডে বলেছেন যে ভারত তার অধিকার, তার প্রতিরক্ষার অধিকার, তার দেশের নিরাপত্তার অধিকার সংরক্ষণ করে, এবং পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো কর্ম তারা করার অধিকার রাখে তাদের দেশের নিরাপত্তার জন্য। এবং আশা করি আমার কোয়াড মেম্বারগণ এটা স্মরণে রাখবেন। এই কথাটা কেন এখানে উত্থাপন করলাম, যে কোয়াডের মেম্বার হিসাবে তিনি ব্রিক্সে কাজ করেন, কোয়াডের মেম্বার হিসাবে SCO তে উনি যোগদান করছেন, এবং সেখানে গিয়ে তার স্বার্থের কথা বলছেন, এশিয়ার স্বার্থের কথা বলছেন, রাশিয়া, চীন, ভারত একসাথে কথা বলছেন। সর্বশেষ আমি আপনার সাথে যেটা তো তুলে দিতে চাই সেটা হলো, দেখুন বাংলাদেশে এমন একজন রাষ্ট্রদূত পাঠানো হচ্ছে, নির্বাচন যেটা হওয়ার খুব ক্ষীণ সম্ভাবনা 26শে ফেব্রুয়ারিতে, যেটা সেটাকেও কিন্তু ডোনাল্ড ট্রাম্প সিরিয়াসলি নিচ্ছেন, যে এখন আর ওই চার্জ দিয়ে ফিয়ার্স দেওয়া হবে না, এখন নিয়মিত একজন পেশাদার কূটনীতিবিদকে পাঠাতে হবে, যাতে করে যে বাংলাদেশের সামাজিক এবং পলিটিক্যাল ফ্যাব্রিকটা ভালো করে জানে, কানেকশন আছে, নট অনলি বাংলাদেশ, ইন্ডিয়াতে আছে, চায়নাতে আছে, ফিলিপিনে আছে, ওই অঞ্চলে আছে। অতএব সে যাতে ওই নির্বাচন যদি হয় তাতে যাতে সেটা ইনক্লুসিভ নির্বাচনে পর্যবসিত না হলে, এই যে SCO যে শক্তি দেখালো, এবং সেখানে ভারত এবং চীন একে অপরকে, মিস্টার সিং এবং মোদি একে অপরকে কি কথাটা বললো সেটা বলে দিতে চাচ্ছি, যে আমরা একে অপরের শত্রু নই, এবং আমাদের যে বিরোধ আমাদের বর্ডার নিয়ে, সেই বিরোধ আমরা মীমাংসা করব। তার অর্থ অরুণাচল নিয়ে এবং কাশ্মীরের বিভিন্ন জায়গা নিয়ে তারা ইতিমধ্যে, এবং আরো একটা ঘটনা ইতিমধ্যে ঘটছে সেটা আমি আপনাকে জানাতে চাই, যে আপনি জানেন যে মানস সরোবর এবং ওই জায়গাটায় যেখানে ভারত থেকে ধর্মীয়, এই যে আমি এটা আপনাকে জানানোর জন্য, ধর্মীয় তীর্থপথে অগ্রগতি দীর্ঘ প্রায় 2 বছর পর কৈলাস এবং মানস সরোবরের তীর্থযাত্রা ইতিমধ্যে শুরু হয়েছে। এই যে ক্রস বর্ডার সন্ত্রাসবাদ বা উগ্রবাদ দমনে চীন ভারত একত্রে কাজ করবে, সেটা বাংলাদেশের এই ইউনূস সরকারের পায়ের তলায় মাটি একদম নেই বলা যায়, কারণ SCO মিটিং এ এমনকি উপস্থিত ছিল বার্মার বা মিয়ানমারের সামরিক জান্তা। অতএব সেখানে আরাকান আর্মিকে করিডোর দিয়ে দেবে আমেরিকার কথা, এটা আর সহজভাবে হচ্ছে না। অতএব এই অ্যাম্বাসেডর নিয়োগ করার মৌলিক কারণটা বোধহয় ওইখানে, আমরা সময় বলবে, কিন্তু আমার মনে হচ্ছে এটাই একটা মূল কারণ। যে রাষ্ট্রদূত আসছেন তিনি বাংলাদেশের রাজনৈতিক নেতাদের চেনেন জানেন, জাতীয় পার্টির নেতাদেরও চেনেন জানেন। সেই জাতীয় পার্টির অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে, আওয়ামী লীগ দেশে কাজ করতে পারছে না। আপনি একটু কথা বললেন যে ইউনূসের পায়ের নিচে মাটি নেই,
এই রাষ্ট্রদূত আবার ভারতের যিনি রাষ্ট্রদূত, তিনি শুধু ভারতের না, এই অঞ্চলের রাষ্ট্রদূত। এই রাষ্ট্রদূতকে ভারতের সেই রাষ্ট্রদূতের অধীনে কাজ করতে হবে। কিভাবে দেখেন বিষয়টাকে? খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যেটা স্বাভাবিকভাবে আমি এভাবে বলবো যে এটা কোনো স্বাভাবিক ঘটনা নয়। কোনো একটি, যেহেতু বাংলাদেশে একজন সম্পূর্ণ তাদের সম্পূর্ণ বলছি পূর্ণ এম্বাসি রয়ে গেছে, সেখানে ওই এম্বাসি, যেমন আমি একটা উদাহরণ দিই, আমি যখন প্রাগে ছিলাম তখন প্রাগের বাংলাদেশ কোনো এম্বাসি ছিল না, আমরা বার্লিনের বাংলাদেশ এম্বাসি বা অ্যাম্বাসেডর প্রাগেরও অ্যাম্বাসেডর ছিল। অতএব এইটা হয়তো যেরকম ভাবে বৃহৎ স্বার্থ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন মোদিকে লক্ষ্য করে পাশাপাশি বসিয়ে বললেন যে আমার বন্ধু মোদি, এবং মোদি বাংলাদেশ বিষয়ে দেখাশোনা করবেন, কারণ তাদের সাথে হাজার হাজার বছরের সম্পর্ক বা হাজার হাজার বছর ধরে তারা একত্রিত কাজ করছে। আমার মনে হয় বাংলাদেশের যে কথাটা আমরা একটু সময় এর অপেক্ষা করতে হবে, বাংলাদেশ এবং ভারতের বিষয়টা, এবং বাংলাদেশ যে ইন্দো প্যাসিফিক জোনে যেই স্বপ্ন আমেরিকা দেখছিল ডক্টর ইউনূসের মাধ্যমে, সেখান থেকে যে ব্যাহত হতে যাচ্ছে, সেটাও যাতে আমেরিকার যে বিরাট ইনভেস্টমেন্ট বা আমেরিকার যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা সবই যাতে একদম নস্যাৎ হয়ে না যায়, সেটা রক্ষার একটা কারণ বলেই আমি মনে করছি। আমাদের এটার সঠিক উত্তর পাওয়ার জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে। আগুন জ্বলছে সারা দেশে, এমনকি কবর থেকে তুলে মানুষকে পোড়ানো হচ্ছে। গতকালকে চট্টগ্রামে দুটো ধর্মীয় গ্রুপের মধ্যে সারা রাত ধরে সংঘর্ষ চলেছে, চাঁদপুরে সংঘর্ষ চলেছে। এই দিকগুলা ওয়াশিংটনে বসে আপনি কিভাবে দেখেন? থ্যাংক ইউ। এটা খুবই সমসাময়িক বিষয়গুলোর জন্য। আসলে এখন আমার এখানে রাত প্রায় 3টা বাজে। এই বিষয়গুলোই ঘন ঘন আসছে, যে হাটহাজারীর ঘটনা যেটা ঘটছে, 144 ধারা জারি, আর্মিদেরকে প্রায় কি বলবো যে ঘিরে ফেলা দুই দলের মাধ্যমেই, এবং এসবগুলো কোনো গণতান্ত্রিক দল নেই, দুটি উগ্রপন্থী ইসলামবাদী বা উগ্র ইসলামপন্থী বা ওয়ারভার উগ্রপন্থী বলবো। এবং আরো একটা চাঁদপুরের ঘটনার কথা, তার আগে আমরা জানি রাজবাড়ির ঘটনার কথা। এটা কিন্তু গত 72 ঘন্টায় এসবগুলো ঘটছে। এটাতে কি প্রতিফলিত হয় আপনি নিশ্চয়ই যেটা আমার কাছ থেকে ওয়াশিংটন ডিসি থেকে শুনতে চাচ্ছেন, সেটা হলো যে আমাদের দেশ ইতিমধ্যে, যদি বলি যে এখানে কোনো শাসন নেই, সেটাও সত্য কথা, কিন্তু শাসন না, বাংলাদেশটা এখন বিভাজন হয়ে পড়ছে, যে যেখানে যেভাবে পারছে ইসলামী দলগুলো নিজেদের শক্তিমত্তা প্রদর্শনে ব্যস্ত। কারণ এই শক্তিমত্তা প্রদর্শন করেই আসলে একটা হবে, মেরুকরণ করার চেষ্টা করছে। কারণ বাংলাদেশটা কোনো গণতান্ত্রিক দলের হাতে নেই এবং রাজনৈতিক কোনো দলের হাতে নেই। ডক্টর ইউনূস যে কাজটুকু করছেন সেটা হলো অনেকটাই কারজাইয়ের মতন, যেটা আফগানিস্তানে, বা কারজাই পরবর্তীতে ঘানির মতন। এবং সেখানে আপনারা জানেন যে আফগানিস্তানে মুজাহিদিন বা সামথিং লাইক দ্যাট, আই ডোন্ট রিমেম্বার এক্স্যাক্টলি দ্য ওয়ার্ডিং, ওই যে সোভিয়েত আমলের যে পাকিস্তানকে ব্যবহার করে মানবিক করিডোরের মাধ্যমে যে যুদ্ধ আয়োজন করে, সেইটার যে সেই ক্যান্সার কিন্তু আজও আফগানিস্তানে, তারই ধারাবাহিকতায় এখন তালেবান সেখানে প্রতিষ্ঠিত। অতএব ওয়াশিংটন ডিসির পলিসি যদি আপনি আমার কাছ থেকে জানতে চান, আমার নতুন করে কিছু বলতে হবে না। আমরা জানি যে ওয়াশিংটন ডিসির পলিটিক্স যেই দেশের যেভাবে তাদের গণতন্ত্র যেভাবে তারা ব্যাখ্যা করবে, আমেরিকা তার সুবিধা হবে সেইভাবেই সেখানে কাজ হবে। এখানে মানবাধিকারের প্রশ্নে আমেরিকার উদাহরণটা আমি বলি যে সৌদি আরবের গণতন্ত্র যেটা রাজতন্ত্র, সেটাতে তাদের অসুবিধা হয় না, কিন্তু দেখা যাচ্ছে যেখানে ইলেকশন হয়ে নির্বাচিত হয়ে, যেমন মিশরের নির্বাচনের কথা বলছি, যেখানে মুসলিম ব্রাদারহুড আসলো, তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য সিসি কে ব্যবহার করা হলো। এই বাংলাদেশের মানুষ নিজেদের ভিতরে উপদল তৈরি করে এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর সাথে মারামারি করবে, এবং সেখানে কোনো ক্রমেই গণতান্ত্রিক কোনো দলের অংশগ্রহণ থাকবে না। সেখানে ছোট ছোট ইসলামিক দলগুলো তারা মারামারি করবে।
যাতে করেও যদি ইউনূসের সরকার প্রলম্বিত করে তাদের লক্ষ্যে পৌঁছা যায়, সেটাতে আমার মনে হয় না আমেরিকা খুব কেয়ার করে যে সেখানে গণতন্ত্র আসলো কিনা। কিন্তু সুখের সংবাদ হলো, বা আমেরিকা যার জন্য দুই দেশই নতুন অ্যাম্বাসেডর এবং এক ভারতীয় অ্যাম্বাসেডরকে এমনকি আরো বেশি পাওয়ার দেওয়া হলো এই উক্ত অঞ্চলে, আমার মনে হচ্ছে যে একচ্ছত্রভাবে বা একচ্ছত্র মোরলগিরির দিনকে বাধাগ্রস্ত করার জন্য চাইনিজ প্রেসিডেন্ট সিং কিন্তু বলছে বহুদ্রব্যীয় পৃথিবী, একক নেতৃত্বের পৃথিবী নয়। অতএব সেখানে এবং ভারতবর্ষে সহ ইন্দো প্যাসিফিক জোনে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানগত কারণে এবং সেখানে মিয়ানমার নিয়ে যে ঘটনাটা ঘটানোর চেষ্টা, সমস্ত কিছু নিয়ে এমন একটা বার্তা ইউএসএ পেয়েছে, যার জন্য আমার মনে হচ্ছে যে বাংলাদেশের এই ধর্মীয় উগ্রবাদের চারণভূমি এই মুহূর্তে হলেও এটা এই যে অ্যাম্বাসেডর গুলো বাংলাদেশ এবং ইন্ডিয়াতে যাচ্ছে, তারা বাংলাদেশের বর্তমান সরকারের মাধ্যমে হয়তো বা কোনো একটা এমন একটা পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে ইনক্লুসিভ নির্বাচনের সম্ভাবনা, কিন্তু আমি মনে করছি না এটা ফেব্রুয়ারিতেই হওয়ার কোনো সম্ভাবনা আছে। কিন্তু আরেকটা বিষয় আপনার সাথে আমি তুলে ধরতে চাই যে চার্লস দ্য ফেয়ার্স কিন্তু ফ্রি এন্ড ফেয়ার ইলেকশনের কথা বলেছেন, কিন্তু উনি ইনক্লুসিভ শব্দটা বাদ দিয়ে দিয়েছেন। যদিও গত 10 বছর ধরে আমেরিকা সবসময় আমেরিকান ডিপ্লোমেটদের ভাষাই ছিল বাংলাদেশে আমরা একটা ফ্রি ফেয়ার এবং ইনক্লুসিভ নির্বাচন চাই। অতএব আমাদের অপেক্ষা করতে হবে যে ওই বিষয়টা কি। কিন্তু বাংলাদেশ এখন শুধু রক্তাক্ত বাংলাদেশ নয়, বাংলাদেশ এখন উগ্র ইসলামী গোষ্ঠীগুলো একে অপরের উপর তাদের শক্তিমত্তা প্রদর্শনে ব্যস্ত, মাসল প্রদর্শনে ব্যস্ত। এইটা বাংলাদেশের মানুষের জন্য সাফারিং, এবং এই সাফারিংটা কতদিন পর্যন্ত থাকবে সেটা আসলেই এখন বলা যাচ্ছে না। তবে আশা করছি বিশ্ব পরিস্থিতি এবং স্পেশালি এসসিওর মিটিং এর পরবর্তীতে আমেরিকান প্রেসিডেন্টের যে রিঅ্যাকশন এবং দ্রুততম সময়ে অ্যাম্বাসেডর নিয়োগ, এবং আমি বলছি যে প্রফেশনাল অ্যাম্বাসেডর নিয়োগ, আমার মনে হচ্ছে দ্রুততম সময়ে সামথিং কুকিং ইন দ্যাট এরিয়া। থ্যাংক ইউ। ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের যুদ্ধ থামাতে চান, আবার গাজায় ইসলামী জঙ্গি গোষ্ঠী হামাসকে দমন করতে চান। তার নতুন রাষ্ট্রদূত বাংলাদেশে ইসলামী জঙ্গিদের জন্য বিশেষ কোনো বার্তা দিতে পারবে কি? এই কথাটা আসলে আমি বলবো যে আমি একটা কথাটা এইভাবে বলতে চাই যে ইসলাম মধ্যপ্রাচ্যের বিষয়টার সাথে আমাদের অঞ্চলের বিষয়টা আসলে মিলানো বা একসাথে তুলনা করাটা আসলে একটু কঠিন কাজ। এই জন্য আমি বলছি যে সেটার ফ্যাব্রিক সেখানকার এটা দীর্ঘ 75 ইয়ার্স ওল্ড এর বিভিন্ন বিষয় রয়ে গেছে। বাংলাদেশে আপনি জানেন 1971 সালে বাংলাদেশের স্বাধিকার আন্দোলনের সময়ও চায়না, যুক্তরাষ্ট্র, পাকিস্তান একসাথে হয়ে এটা ঠেকানোর চেষ্টা করেছিল। পাকিস্তানের সাথে তো আমাদের যুদ্ধই হলো, আমেরিকা এমনকি 7ম নৌবহর পাঠিয়েছিল। তাতে বাংলাদেশের মাটি, বাংলাদেশের ভৌগোলিক উপস্থান, জায়গা এসব এবং আমাদের কৃষ্টি কালচার সমস্ত কিছু নিয়ে ওই অ্যাপ্লিকেশন এখানে হবে না। অতএব এখানে ইসলামী উগ্র গোষ্ঠীকে নিয়ন্ত্রণ শেখ হাসিনা যে 16 বছরে প্রায় শূন্যের কোঠায় নিয়ে এসেছিলেন, এখন ডক্টর ইউনূস সরকার তাদের সকলকেই মুক্ত করে দিলেন। এমনকি 21 অগাস্টের সমস্ত যারা দায়ী ছিল বা যারা বিচারে সাজা হয়েছিল তাদেরকে মুক্ত করে দিয়েছেন। এই বিষয়গুলোর সম্বন্ধে আমেরিকা কোন অবস্থান নিবে সেটা না আমার আলোচ্য বিষয় নয়, এবং সেটা নিয়ে আসলে আমি তেমন কিছু বলতে পারবো না। কিন্তু মৌলিক বিষয়টা হলো যে বাংলাদেশে যে উগ্রবাদ দীর্ঘস্থায়ী করতে পারবে না, শিকড় করতে পারবে না, সেটার আমরা উপস্থিতি লক্ষ্য করছি। কারণ বিশ্ব একক মুরল আমেরিকার
অবস্থানটা ইতিমধ্যেই এই যে শীর্ষ সমাবেশ হলো চায়নাতে, এটা অনেকটা নড়বড়ে করে দিয়েছে। অতএব অ্যাম্বাসেডর সাহেবকে সেখানে, যেহেতু ফ্যাব্রিকটা উনি চিনেন বাংলাদেশের রাজনৈতিক এবং সামাজিক এবং জাতীয় পার্টির কথাও আপনি বলছেন, সেটা নিয়ে সে নিশ্চয়ই ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে, যেটা আমার ধারণা, যদিও সামাজিক মাধ্যমে বা গণমাধ্যমে সেটা আসেনি। ওনারা যোগাযোগ করছেন, এমনকি ভারত থেকেও বাংলাদেশ সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে যে এই ধরনের কাজগুলো ভারত সরকার কখনোই সমর্থন করে না। আমেরিকাও আকারে ইঙ্গিতে বলেছে যে আমরা এককভাবে কোনো রাজনৈতিক দলকে বাংলাদেশে সাপোর্ট করি না, কিন্তু আমরা গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে সবসময় সাপোর্ট করি। অতএব আমাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে, কারণ একটা স্টেজ গুলো এত তাড়াহুড়া করতে পারবো না, আমিও না, আপনিও না, একটা কনক্লুশন আনার জন্য, কারণ অনেকগুলো স্টেপ রয়ে গেছে। অ্যাম্বাসেডর নিয়োগ আমেরিকাতে একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। অ্যাম্বাসেডরকে নিয়োগ দেওয়া হয়নি, ওনার নাম নমিনেশন করা হয়েছে। এখন এটা সিনেট যখন পাশ করবে এবং তারপর বাংলাদেশকে পাঠাবে, তখন বাংলাদেশ যদি ওনাকে গ্রহণ করে ব্যক্তি এজ এ গ্রাতা, তাহলে সেখানে উনি গিয়ে কাজ করবেন। তবে মনে হচ্ছে দ্রুততম সময়ে এইসবগুলো সম্পাদন হবে এবং বাংলাদেশ বিষয়টা আন্তর্জাতিক রাজনৈতিক বলয়ে যে খুবই ইম্পর্টেন্ট, সেটা আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আপনি একটা কথা বললেন, মার্কিন চার্জ অ্যাফেয়ার্স সবাইকে নিয়ে নির্বাচনের কথা বলেননি। ভারত কিন্তু এই জায়গায় বারবার বলে আসছে এটা, এবং ভারতে যিনি রাষ্ট্রদূত থাকবেন, সেই রাষ্ট্রদূতের অধীনে ঢাকার রাষ্ট্রদূত কাজ করবেন। এই শব্দটা কি আবার আসতে পারে, সবাইকে নিয়ে নির্বাচন? আমার কথাটাই বোধহয় আপনার কাছ থেকে উচ্চারিত হলো, কারণ এটা আমার একটা প্রশ্ন স্টেট ডিপার্টমেন্টের জন্য, হোয়াইট হাউসের জন্য। যেহেতু হোয়াইট হাউস ব্যস্ত অন্যান্য কারণে সেখানে প্রশ্নটা সুযোগ হচ্ছে না। আর স্টেট ডিপার্টমেন্টের বিষয়টা আপনার মাধ্যমে আমার শ্রোতা মন্ডলী যারা আমাদের জন্য অপেক্ষা করেন তাদেরকে জানিয়ে রাখি, প্রায় 2 মাস হলো যিনি ছিলেন আমাদের মুখপাত্র, তাকে ট্রাম্প প্রশাসন জাতিসংঘে প্রেরণ করেছেন, জাতিসংঘের দায়িত্ব। অতএব আমাদের এই মুহূর্তে স্টেট ডিপার্টমেন্টের কোন স্পোক পারসন নেই আরেকজনকে নিয়োগ না করা পর্যন্ত। অতএব এই প্রশ্নটা যেটা আপনি করলেন যে কেন তারা ইনক্লুসিভ শব্দটা বাদ দিল, এটাই আমি আপনার অপেক্ষা করে আছি যে কিভাবে এই বয়ানটা তারা চেঞ্জ করলো। তারা গত 10 বছর ধরে আমার শত প্রশ্নে, আমার কলিগ যিনি ছিলেন তার শত প্রশ্নে সবসময় তারা বলতো একই ভাষায়, ওয়াশিংটন ডিসিতে যে শব্দ, ঢাকার এম্বাসি একই শব্দ বা সেন্টেন্স প্রয়োগ করতো, সেটা হলো যে বাংলাদেশে তারা ফ্রি, ফেয়ার এন্ড ইনক্লুসিভ। এটা মুখস্থ হয়ে গেছে যে বাংলাদেশে কি চাও, ওরা সবসময় ফ্রি, ফেয়ার এন্ড ইনক্লুসিভ নির্বাচন। কিন্তু উনি চার্জ দ্য অ্যাফেয়ার্স ইনক্লুসিভ শব্দটা কি ইচ্ছা করে বাদ দিলেন, যে এখন আর ইনক্লুসিভ লাগবে না, তো জামায়াত ইসলাম আর বিএনপি মিলে নির্বাচন ফ্রি ফেয়ার হয়ে গেল। অতএব আমার মনে হচ্ছে যে 2 অ্যাম্বাসেডরের কথা বলছেন, ইনক্লুসিভ শব্দটা আমেরিকা সব সময় ব্যবহার করে। অ্যাকচুয়ালি ইনক্লুসিভ শব্দটার আমি বলবো একদম মালিকানাই আমেরিকার, কারণ তারা কথায় কথায় ইনক্লুসিভ, যে ইনক্লুসিভ হতে হবে সমস্ত কিছু। যেমন এখানে সামাজিক ফ্যাক্টর, আমরা আমেরিকাতে এমন একটা দেশ, আমি অস্ট্রেলিয়াতে কখনো যাইনি, আমি এইটাই আপনার সাথে শেয়ার করতে চাই। আমেরিকাতে কিন্তু আমাদের এই সামাজিক যে ছোট ছোট পকেট গুলো রয়ে গেছে, এসবগুলোকে খুব উৎসাহিত করে। এই পকেট গুলো যদি কোনোদিনও তাদের মাতৃভাষা ছাড়া অন্য ভাষায় কথা না বলে, এখানে বাংলা ভাষায় আপনি সমস্ত কিছু পেতে পারেন এবং এটা আপনার অধিকার হয়ে দাঁড়ায়। আমি যদি কোনো ব্যাংকে যাই আর বলি যে আমি বাংলা ছাড়া পারি না, তারা ট্রান্সলেটর আনবে। আমি কোর্টে গেলে আমি বলবো যে বাংলা ছাড়া অন্য কিছু পারি না, তারা, এখানে কোনো ন্যাশনাল ভাষা নেই। অতএব এই জিনিসটা যে ইনক্লুসিভ, এটা আমেরিকা আমাদেরকে শিখিয়েছে যে ইনক্লুসিভ, সকলকে মিলে কাজ করতে হবে, সকলকে মিলে কাজ করতে হবে। অতএব আমি মনে করছি যে হয় উনি যদি ইচ্ছা করে ভুলে গিয়ে থাকেন, অ্যাম্বাসেডর সে ঠিক করবেন। আর ইনক্লুসিভ নির্বাচন শুধু ভারতবর্ষ চায় এটাও না, রাশিয়া ইতিমধ্যে বলেছে বাংলাদেশে একটা সুষ্ঠু, ফ্রি, ফেয়ার এন্ড সকলের অংশগ্রহণ, সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি নির্বাচন তারা চায় না
ইতিমধ্যে ভারতের মাধ্যমে, ভারতের সাথে যেহেতু তাদের সুসম্পর্কের দ্বার উন্মোচন হয়েছে, এবং এই মুহূর্তে চায়নার উপর ভরসা করে ডক্টর ইউনূস যে 7 সিস্টার অমুক তমুক হুমকি ধামকি কথা বলছেন, সেসবগুলো উনি গিলে ফেলতে হচ্ছে। কারণ চায়না ইতিমধ্যে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধানকে ডেকে নিয়ে গিয়ে বলেছেন যে তোমার দেশ কোথায় যাবে উই ডোন্ট কেয়ার, আমরা যে বিষয়টা কেয়ার করি সেটা হলো আমার টাকা ইনভেস্ট রয়েছে তোমাদের দেশে, সেটার সিকিউরিটির ব্যবস্থা তোমাকে করতে হবে, এবং সেটার জন্য প্রয়োজন হলো স্থিতিশীল সরকার, নন উগ্রবাদী সরকার এবং নন উগ্রবাদী গোষ্ঠী, যেখানে আমাদের ইনভেস্টমেন্ট গুলো সুরক্ষা হবে। কারণ ইনভেস্টমেন্টের টাকা যদি তোমরা প্রডিউস না করতে পারো তাহলে তো এটা সুরক্ষা হবে না। আমি চাই পাকিস্তানের অমুকটা দখল করে নিয়েছি, তোমাদেরটাও দখল করে না, এই শব্দগুলো যদিও না হলে আমাদের ওয়াকার সাহেব আমেরিকাতে না আসে চায়নাতে গেলেন কেন? হ্যাঁ, এইটাই হলো ইন্টারনাল ইনফরমেশন। অতএব আমি তো ইতিমধ্যে স্পষ্টই বলে দিলাম যে বাংলাদেশের ডক্টর ইউনূসের এই মুহূর্তের যে অবস্থা, এবং আমেরিকা ইনক্লুসিভ শব্দটা অবশ্যই ফিরিয়ে আনতে হবে, এটি আমার ধারণা। দর্শক, আমরা শেষ করবো আবার সেই কালকের যে প্রোগ্রাম, যেটা শেখ হাসিনার এক একটা লাইন আমি জানতে চাচ্ছি। শেখ হাসিনা এখন পর্যন্ত কিন্তু সব অডিওতে বক্তব্য রাখেন, এখানে কি ভিডিওতে আসার কোনো সম্ভাবনা আছে? আমি যেটা বলবো যে এটা উনি এখনো কনফার্ম করেননি, কিন্তু যেটা যে একটা বিষয় যে কালকে উনি ইংলিশে একটা পোর্শন ইংলিশে বলবেন, সেটার আমি যতটুকু জানি সেটা প্রদর্শিত হবে ইংলিশেই প্রদর্শিত, এটা প্রি রেকর্ডেড, এবং এই প্রি রেকর্ডটা কিন্তু ভিডিও না, অডিও রেকর্ডেড। যেটা আমরা জানি যে উনি নির্দিষ্ট একটা সময় সকল গণমাধ্যমে এবং স্পেশালি পশ্চিমা গণমাধ্যমে উনি দ্রুততম সময়ে হয়তোবা ইয়াতে আসবেন, ভিডিওতে আসবেন। এই বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত সুস্পষ্ট কোনো বার্তা আগামীকালকের জন্য আমার কাছে নেই। খুব তাড়াতাড়ি পশ্চিমা গণমাধ্যমে তিনি ভিডিওতে আসবেন, এটার খুবই সম্ভাবনা দেখা দিচ্ছে। ইয়েস, আপনাকে অনেক ধন্যবাদ দস্তগীর জাহাঙ্গীর। আবার আমরা আপনার কাছে যাব, আপনি নিউ ইয়র্কে ঘুরে আসেন। ফজলুল বারী ভাই, আপনাকে একটা মানে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাকে একটি ধন্যবাদ আমি জানাতে চাই যে ওয়াশিংটন ডিসি থেকে আমি যেরকম প্রতিদিনই কিছু না কিছু কাজ করে যাচ্ছি, কিন্তু আমি খুব লিমিটেড পর্যায়ে। আমি আপনাকে জানি আমার কাজটা হলো পলিটিক্স, পলিসি এবং ডিপ্লোমেসি। ওয়াশিংটন ডিসি আমাদের ইন্দো প্যাসিফিক জোন নিয়ে কি চিন্তা ভাবনা করছে সেসবগুলো আমি খুঁজে বেড়াই। আর আপনি বাংলাদেশের কে পুনরুদ্ধার করার আন্দোলনের যে নেতৃত্ব আপনি দিচ্ছেন, তার জন্য বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষ থেকে আপনাকে স্যালুট জানাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। চেষ্টা করে যাচ্ছি এখানে চলে আসে, যেহেতু 15 আগস্টের কথা হলো। 15 আগস্টে তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, যেতে পারবে না, ঠিক আছে, কিন্তু সারা পৃথিবী ব্যাপী বাংলা ভাষাভাষী বাংলাদেশের যারা, কিংবা বাংলাদেশের না, কিংবা আওয়ামী লীগ কোনোদিন করেনি এরকম মানুষও প্রথম 11 ঘন্টায় প্রায় 27 লক্ষ পোস্ট এবং 27 কোটি বিনম্র শ্রদ্ধা এসেছে। সেখানে একজন রিক্সা চালক ভাই তার ঘামে কষ্টের উপার্জিত 400 টাকা দিয়ে একটা ফুলের তোড়া নিয়ে ধানমন্ডি 32-এ গেছেন। সেই ফুলটা সেখানে তিনি দেবেন, শ্রদ্ধা জানাবেন। একজন রিক্সা চালক শ্রমিক ভাই, তার উপর ঝাঁপিয়ে পড়লো ধানমন্ডি 32 যারা সেই মুহূর্তে যে রাজনৈতিক দলের ছেলে পেলেরা, আমি জঙ্গি সন্ত্রাসী বলা উচিত, তারা যেভাবে দখল করে রাখলো এবং রাষ্ট্রের বাহিনী তাদেরকে পৃষ্ঠপোষকতা করলো যাতে অন্য কেউ ঢুকতে না পারে, শ্রদ্ধা জানাতে না পারে। এবং সেই রিক্সাওয়ালা ভাইয়ের উপরে চড়াও হলো সবাই, তাকে মারধর করা হলো, অ্যারেস্ট করা হলো সেই রিক্সাওয়ালা ভাই আজিজুলকে। তারপর সে জেল হাজতে গেল, তাকে মামলা দেওয়ার চেষ্টা চললো এবং পরবর্তীতে অনেক কষ্টে তার জামিন হয়েছে। কিন্তু একজন রিক্সা চালক ভাই আজিজুল রাষ্ট্রের কাছে, ইউনূস বাহিনীর কাছে, ধানমন্ডি দখলদার বাহিনীর কাছে ভয়ঙ্কর হয়ে উঠল, ভয় পেয়ে গেল সেই রিক্সা চালক ভাই আজিজুলকে। এদের কাজ হচ্ছে, এরা হচ্ছে কি মানে অপরাধ করছে তো তারা নিজেরা তো জানে, ওরা যতটাই জানে
এবং তারা সবসময় এই যে আমাদের 32 নম্বর ভেঙে দিয়েছে, এই ভাঙা 32 নাম্বারের যে শক্তি, সেটা দেখেই ওরা ভয় পায়। আমি একটা ভিডিও করেছি যে ভাইরে, তোমরা তো মুক্তিযুদ্ধ শুনলে ভয় পাও, তোমরা জয় বাংলা শুনলে ভয় পাও, তোমরা সংবিধানের কথা শুনলে ভয় পাও, তোমরা জাতীয় সঙ্গীত শুনলে ভয় পাও, তোমরা কোনো মানে জাতির পিতা বললেই। সাম্প্রতিক সময়ের একটা বিষয় নিয়ে আপনার সাথে কথা বলবো। আমাদের এই বাংলাদেশ বঙ্গবন্ধুর ডাকে, বঙ্গবন্ধুর নেতৃত্বে 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা এই বাংলাদেশ পেয়েছি, 3 লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে। এবং আমাদের মুক্তিযোদ্ধারা যারা যুদ্ধে গেছেন, তারা কিন্তু নিজের পরিবারের কথা ভাবেননি তখন। তারা কিন্তু ভেবেছেন আজকে আমাদের কথা, আমাদের প্রজন্মের কথা, ভবিষ্যৎ প্রজন্মের কথা, যে বাংলাদেশ স্বাধীন হবে, ভবিষ্যৎ প্রজন্ম একটা স্বাধীন রাষ্ট্র পাবে, ভূখণ্ড পাবে, সার্বভৌমত্ব পাবে। তাদের জন্য তাদের জীবনকে উৎসর্গ করেছেন। এবং মুক্তিযোদ্ধারা তো জানতেন না যে তারা ফিরে আসবেন। সেই মুক্তিযোদ্ধাদের আমরা দেখলাম 5 আগস্ট পরবর্তী সময়ে নজিরবিহীন ভাবে অপমান করা, গায়ে হাত তোলা, জুতার মালা গলায় পরানো, হত্যা করা, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেয়া। এই যে আক্রমণটা আমরা দেখছি 5 তারিখ থেকে শুরু হয়েছে, বাংলাদেশের সমস্ত মুক্তিযুদ্ধের স্থাপনা ভেঙে ফেলেছে। আমরা দেখেছি বঙ্গবন্ধুর একটি ছবি, একটি ভাস্কর্য কোথাও অক্ষত নেই, 4 নেতার ছবি অক্ষত নেই, 4 নেতার ভাস্কর্য অক্ষত নেই, সমস্ত কিছু ভেঙে গুড়িয়ে দিয়েছে। এবং সাধারণ মুক্তিযোদ্ধারা, বর্ষিয়ান যারা আছেন, যে সকল মুক্তিযোদ্ধারা সেই সময় নেতৃত্ব দিয়েছেন মুক্তিযুদ্ধের সময় 1971 সালে, সেই বর্ষিয়ান মুক্তিযোদ্ধারা রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে একটি সংবাদ সম্মেলন করছিলেন। মঞ্চ 71 তো একটা প্ল্যাটফর্ম, কিন্তু মুক্তিযোদ্ধারা আসলে সেখানে একত্রিত হয়েছিলেন সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে কাজ করার জন্য। যে আমরা মুক্তিযোদ্ধারা, মুক্তিযুদ্ধের চেতনার যারা, তারা বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় দেখতে চাই। সংবিধান, জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, এই প্রশ্নে, বাংলাদেশ প্রশ্নে কোনো আপোষ নেই। এই কিছু বর্ষিয়ান মুক্তিযোদ্ধাকে রিপোর্টার্স ইউনিটির মতো একটি জায়গায় জঙ্গি সন্ত্রাসী মব বাহিনী গিয়ে তাদেরকে হামলা চালালো। তারা কিন্তু শারীরিকভাবে লাঞ্ছিত হলেন, হামলার শিকার হলেন। তারপর পুলিশ গেল, পুলিশ গিয়ে হামলাকারীদেরকে গ্রেফতার করলো না, গ্রেফতার করলে আত্মত্যাগের বিনিময়, তাদের পরিবারের যে স্যাক্রিফাইস, এবং তারা যেভাবে দেশটাকে, দেশের মাটিকে ভালোবেসে, তাদের তখন তো আমাদের বাংলাদেশের কোনো ইনফ্রাস্ট্রাকচার ছিল না, কিছুই ছিল না, শুধু মাটি ছিল, কয়েকটা ঘর বাড়ি ছিল আর কয়েকটা দালান ছিল। কিন্তু এই দেশটাকে যে কি মমতায় তারা আগলে রেখেছেন, কত ভাবে তারা জীবন আমার শরীরের কাটা দাঁড়াইছে, কত মানুষের যে জীবন গেছে, কত লাশ। আমি একটা কথা বলি, আমি 71-এর সময় আমার বাবা মাত্র স্কুলে আমাকে দিয়ে উনি চলে গেলেন। আমাদের স্কুলটা মানে খুলে গেল, এর মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে, কিন্তু বাবা বুঝতে পারেন নাই, কারণ যাত্রা ঘুরবে আমাকে নিয়ে। তো আমি হোমসে চলে আসলাম। মুক্তিযুদ্ধের সময় আমি ছিলাম, তখন তেমন কেউ ছিল না। তো আমাদের যে প্রিন্সিপাল ছিলেন প্রতিভা মুচ্ছুদ্দি, উনি এখন অনেক বয়স হয়ে গেছেন, উনি আছেন, উনি ভাষা আন্দোলনের নেত্রী, উনি মুক্তিযোদ্ধা। এবং ভারতেশ্বরী হোমস কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অবশ্যই মুক্তিযুদ্ধের সাথে তাদের ভীষণভাবে তাদের, আমাদের রবিদাকে নিয়ে গেছে, আমাদের আরপি সাহাকে নিয়ে, দানবী রায় বাহাদুর, রণদা প্রসাদ সাহাকে নিয়ে গেছে। আমি সেই স্কুলে আমি প্রথম বাচ্চাটা ছিলাম, আমার নাম ছিল, আমাকে নাম দিয়েছিল বেবি ইসলাম, এবং আর্মিরা এসেছিল, পাকিস্তানি আর্মিরা। আমার আচ্ছা মনে আছে, মানে ওরা জিজ্ঞাসা বোধহয় বলছিল তোমাকে যদি একটু নাম জিজ্ঞেস করে তুমি বলো। আর যারা ধরো একটু মানে কিশোরী, তাদেরকে লুকিয়ে রাখা হচ্ছে। এত বড় স্কুল হয় কি, দেখো, মুক্তিযুদ্ধ এটার জন্য তোমাকে নতুন করে কেউ শিখিয়ে দেবে না, এটা আমার রক্তের মধ্যেই তো আছে। কারণ আমার বাবা সারা রাত নট্য কোম্পানিতে যাত্রা করতেন, সারাদিন সানজিদা খাতুন থেকে আরম্ভ করে সবার সাথে গান করতেন কলকাতায় রাস্তায় রাস্তায়, এই আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য।
আমার মা চলে গেছিল কলকাতায় আমার ছোট ভাইটাকে নিয়ে, আমার ঠাকুরমাকে নিয়ে। তো মুক্তিযোদ্ধাদের যে স্যাক্রিফাইস এবং মানে ওনাদের যে মানে আসলে কষ্ট, অনেকেই তো যারা মুক্তিযোদ্ধায় অংশ নেন নাই তারা তো সবাই চলে গেছে ভারতে, 1 কোটি ভারত মানে বাঙালিরা আশ্রয় পেয়েছিল। কিন্তু দেখো সারা যেসব দেশ আমাদেরকে সাপোর্ট করেছে, তারা তো আমাদের মুক্তিযোদ্ধাদের প্রতি যে শ্রদ্ধা, এখনো তাদের যে মানে আবেগ, আমরা কেন সেই আবেগের সাথে একাত্ম হতে পারি না? আমাদের দেশের কিছু শিল্পীকে আমি দেখো বঙ্গবন্ধুকে পছন্দ করি, কিন্তু মানে সবকিছু মধ্যে কিন্তু রাখে আর কি। আমাদের এই যে কিন্তু, এরা হচ্ছে যে ডক্টর সলিমুল্লাহ, বদরুদ্দিন ওমর, এরা হচ্ছে এই যে কিন্তু, এই কিন্তু গুলাই এবং ভুলভাল মানে মানে আমি জানি না, মানে মুক্তিযুদ্ধ নিয়ে কথা বললে এদের এত গা চির করে কেন? আমি যখন দেখি শিক্ষকের গায়ে চড় মারছে, বাচ্চারা মাথায় মারছে, আমি ঘুমাতে পারি না, বিশ্বাস করো, ঘুম আসে না। একটা মেয়ের গায়ের কাপড় খুলে নেয় আমাদের একজন উপদেষ্টার বাবা, মানে কি করে সম্ভব? এটা কি করে সম্ভব? বুঝলাম মানুষ হলে তার অন্যায় হতে পারে, তার ভুল হতে পারে, তার জন্য তো আইন আছে, আদালত আছে। এই যে মানুষগুলো যারা আজকে এগুলো এনজয় করছে, তারা কি একটা বড় ভাবছে যে পৃথিবী থেকে তুমি যেতে পারবে না? তুমি যা করেছো তা তোমাকে, তোমার এই মানে তোমার এই পেটা তোমাকে নিতেই, মানে ইটস এ কার্মা পেতেই হবে। তুমি বাংলাদেশে থাকো, তুমি অস্ট্রেলিয়া থাকো, তুমি আমেরিকায় থাকো, ডাজন্ট ম্যাটার, ইউ হ্যাভ টু গেট পেইড ফর দিস। আমার কাছে তাদের এই যে মুক্তিযোদ্ধার উপরে তাদের আক্রান্ত করা, মুক্তিযুদ্ধকে ভয় পাওয়ার কারণ হচ্ছে যে মুক্তিযুদ্ধই একমাত্র চেতনা। মুক্তিযুদ্ধের 1971 সালের মুক্তিযুদ্ধে তারা পরাজিত হয়েছিল। মুক্তিযোদ্ধাদের সেই সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে পশ্চিম পাকিস্তানের সেই রাজাকার আলবদর আল শামস এবং পাকিস্তান হানাদার বাহিনীকে কিন্তু আমাদের এই বীর মুক্তিযোদ্ধারা হটিয়ে দিয়েছিল, বিজয় অর্জিত হয়েছিল। রক্ত গেছে অনেক, 30 লাখ শহীদের রক্ত কম কথা নয়, 3 লাখ মা বোনের সংগ্রাম কম কথা নয়। কিন্তু আমাদের মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছেন এবং বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে সংরক্ষণ করতে পারেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে পারে। বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনায় নেতৃত্ব দানকারী রাজনৈতিক দল। তাই তাদের, যারা বাংলাদেশ চায়নি, তাদের বাংলাদেশ আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের উপর অনেক রাগ। তো যে কথাটা আমি আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই, ওরা তো না থাকলেই হতো এই দেশে, ওরা এই দেশে কি চায়? 5ই আগস্ট পরবর্তী সময় আমরা দেখেছি যারাই প্রতিবাদ করেছে, যারাই কথা বলেছে, সে বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য হোক কিংবা মুক্তিযুদ্ধের সপক্ষের সমর্থক হোক বা বাংলাদেশের পক্ষে কথা বলেছে, কিংবা সবজির দাম বেড়েছে বা কোনো একটি তথ্য সম্প্রচার করেছে, তাকে কিন্তু একটা মানুষকে দেখি যে কয়েকটা চোখে এসছে, দেখা যায় না, পেটাচ্ছে, মারছে, রক্তাক্ত হাত একদিকে, পা একদিকে, মানে এত নৃশংস। এবং যারা এগুলো করছে তারা কিন্তু অল্প বয়স্ক, হ্যাঁ, ছেলে মেয়ে, তাদের বাবা মারা, হ্যাঁ, তাদের বাবা মারা নিশ্চয়ই তারা নেশাগ্রস্ত, অবশ্যই তারা নেশাগ্রস্ত। কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এত বড় ভয়াবহ কোনো কাজ করতে পারবে না বলে আমার মনে হয় না। সিরিয়াল কিলার, তাদেরকে হায়ার করা হয়েছে রাষ্ট্রের এই ধরনের মানে অপকর্ম করার জন্য, যে লাশ মেরে এবং কত ভয়ানক মেরে আবার বস্তার মধ্যে, আবার বস্তা না, প্লাস্টিকের মধ্যে আটকায় রাখে, ওই আটকায় রেখে একদম জ্যান্ত মানুষকে ঝুলায় কয়েকটা মারা গেছে, নিঃশ্বাস নিতে পারে না। মানে কিছু মানুষ দেখে, কিছু মানুষ দেখে না। আই হ্যাভ এ কোয়েশ্চেন, যে এই যে হিউম্যান রাইটস, এরা কোথায়? জাতিসংঘ, ওরা কোথায়? ওরা কেন কথা বলে না? ওরা সবাই কোমায় চলে গেছে। কোমায়। এই যে হিরো আলমকে নিয়ে একটা বাংলাদেশে কিছু হলে, মানে আমি বুঝি না, মানে কি মানুষের তো ক্লাসিফিকেশন বলে কিছু আছে, আমি বুঝি না। একে নিয়ে যখন কোনো কিছু হয়েছে, জাতিসংঘ কথা বলেছে, হিউম্যান রাইটস কথা বলেছে, ইউরোপিয়ান ইউনিয়ন কথা বলেছে, ওয়াই?
তারা কেন কথা বলেছে? কিন্তু আজকে কথা বলছে না, তাই তো বলছেন আপনি। আজকে বাংলাদেশের বিষয়ে যেটা হয়েছে যে বিদেশি চক্রান্তের কারণে আজকে বাংলাদেশের তথ্যগুলো বাইরে যেতেই দিচ্ছে না। আজকে ইউনূস প্রশাসন গণমাধ্যমকে এমন করে পরাধীন করে রেখেছে, আজকে সাংবাদিকরা কারাগারে, সাংবাদিকরাও হত্যাকারী। আপনিও হত্যাকারী, আমিও তো হত্যাকারী। সবাই না, আমরা সবাই হত্যাকারী। মানে নঈম নিজামরা তো আছে। আচ্ছা ঠিক আছে, সেই প্রসঙ্গে আমরা পরে আসছি। আমি একটা কথায় যাব, সেটি হচ্ছে যে একসময় বাংলাদেশের মানুষ খুব প্রতিরোধ করেছিল, গরুর মাংস খেতে পারছে না, মিষ্টি কুমড়ার বেগুনি খেলে সমস্যা হয়। কিন্তু আমাদের একজন খুব প্রখ্যাত মানবাধিকার কর্মী এবং পরিবেশবিদ, যিনি 5ই আগস্ট পরবর্তী সময় উপদেষ্টা হয়েছে, তিনি বলেছেন যে দিদি একটা মজার পোস্ট পড়ে শোনাবো। তোমার প্রেমের চিঠিগুলো ছিল ইউনূস স্যারের প্রেস রিলিজের মতো বাটপাড়িতে ভরা। তোমার প্রেমের চিঠিগুলো ছিল ইউনূস স্যারের প্রেস রিলিজের মতো বাটপাড়িতে ভরা। বিশ্বাস করে আমি আজ তাই খেয়েছি ফুল ধরা। এটা উনি কাকে মিন করেছে আমি জানি না, কিন্তু আমার পরে মনে হয়েছে যে আজকাল কিন্তু অনেকেই বলছেন বিভিন্ন মাধ্যমের যে জুলাইতে আমরা বুঝতে পারিনি কাদের খপ্পরে পড়েছি, কাদের ফাঁদে পড়েছি, কাদের প্রতারণায় বিভ্রান্ত হয়েছি, কাদের চক্রান্তের মধ্যে আমরা পড়ে গিয়ে বাংলাদেশকে এরকম ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার ক্ষেত্রে আমরাও ব্যবহৃত হয়েছি। এটা কিন্তু তাদেরকে বোধহয় মিন করেছিলেন, এটা পরে আমার মনে হয়েছে। এবং আমরা দেখছি আজকাল অনেকেই বলছেন যে আমরা বুঝতে পারিনি, ভুল হয়ে গেছে, বা আমরা তো ভাবিনি জিনিসটা এদিকে যাচ্ছে, আমরা ভেবেছি যারা টাকা পেয়েছে তারা বলে, যারা টাকা পায় নাই তারা বলছে। মানে ধরো ইদেশ জাকেরদের মতো যারা টাকা পেয়েছে তারা বলে না, তারা বলবে না, কিন্তু যারা পায়নি তারা বলবে। তারা যদি পেত তখন চুপ করে থাকতো। এই জন্য পায় নাই বলে দেখবে আমাদের এক আর্টিস্ট খালি চিল্লায়, ও হয়তো কম টাকা পাইছে, খালি চিল্লায় যে আমি এটা পাইলাম না, সেটা পাইলাম না, খালি এরকম দাপাদাপি খালি। কিন্তু শিল্পীরা আমরা 1952 সালে 1971 সালে দেখেছি, শিল্পীরা হচ্ছেন এমন যে উনারা নিজের জীবনকে বিপন্ন করে 100 বার দেশের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে, সমাজের প্রয়োজনে নিজেকে নিবেদন করেছেন। আমরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে তো আমাদের সামনে জ্বলন্ত উদাহরণ, এবং আমি নিজেও কিন্তু আরপি স্টেশনকে মনে করি যে এটাও একটা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের মতো। আমরা এখন যুদ্ধের মতো একটা ভয়াবহ অবস্থার মধ্যে আছি, এখান থেকে আমরা যা বলবো সেটা হয়তো সাধারণ মানুষের কাছে পৌঁছাবে, এবং যে কথাগুলো আজকে সংবাদপত্রে যায় না, সংবাদ মাধ্যমে যায় না, সেটাই হয়তো আমাদের মাধ্যমে যাবে, একটা জনমত তৈরি হবে, এবং সেই জনমতটা অবশ্যই বাংলাদেশের পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে, বঙ্গবন্ধুর পক্ষে। এই যে এখনো আমাদের অনেক শিল্পীরা বা অনেক সাহিত্যিক, কবি, সাংবাদিক, তাদের এখনো মনে হয় না কেন যে যা হয়েছে হয়েছে, আসুন এখনো সময় আছে, বাংলাদেশের জন্য কথা বলুন। এখনো কেন বুঝতে পারছে না? মানে বাংলাদেশ যদি না থাকে দিদি, আমরা কেউ থাকবো না। বাংলাদেশ, বঙ্গবন্ধুর হাত ধরে বাংলাদেশ পেয়েছিলাম আমরা, আবার আগামী 100-200 বছরে আরেকজন বঙ্গবন্ধুর জন্ম হবে না। আমাদের বাংলাদেশে অনেক শিল্পীরা যারা ফিল্ম, মানে এখন তো অনেকে, সে সুমিতা দেবীর কথা হয়তো অবশ্যই জানি যে উনি আমাদের পূজনীয় একজন মানুষ, কিন্তু উনি কিন্তু একজন মুক্তিযোদ্ধা, কিন্তু কেউ কখনো বলেছে একজন শিল্পীর কথা? কেউ বলেনি, জানে না, এবং জানার চেষ্টাও করে না। খালি আছে ওই যে কোনো রকমের যেটা হয়েছিল 15 আমাদের এই 15-16 বছর একদল। এখন যেমন যেটা হয়, ধরো কিছু একটা অন্যায় কোনো ঘটনা ঘটছে, জনগণকে আড়াল করতে হবে, তখন তারা একটা কিছু তৈরি করে এদিকে মানুষের চোখের সামনে, হয় মব করে, নয় কোনো মানুষকে অ্যারেস্ট করে, নাহলে কোনো মানুষকে নিয়ে কোনো ওরা অনেক রকম গল্প ফাঁদে এগুলো করে। কিন্তু আমাদের এই 15-16 বছরেও তাই হয়েছে। আমরা যারা ধরো বোকাশোকা, আমরা মনে করেছি আমরা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, আমাদের আশেপাশের শিল্পীরাও বোধহয় তাই, তারাও হয়তো মুক্তিযোদ্ধার পক্ষের মানুষ, কিন্তু আমাদের মাথায়, আমাদের চোখে আড়াল করে
কিছু কিছু মানুষ এত মানে ওরা আমাদের মধ্যে থেকে মানে আমাদের মানে বুকের মধ্যে বসে এই যে এই এত কাজ করেছে, মানে এত কাজ করেছে, এত টাকা বানিয়েছে তারা, এত সুযোগ সুবিধা নিয়েছে, হ্যাঁ টাকা বানিয়েছে, সুযোগ সুবিধা নিয়েছে, তারা যেভাবে পেরেছে তারা তাদের যত কিছু সোর্স কাজে লাগিয়েছে, মাতা, পরিবার, পরিজন সবাইকে কাজে লাগিয়েছে, তারা কিন্তু সাকসেসফুল। অথচ আমরা যারা বোকা শোকা, আমরা কিন্তু মুক্তিযুদ্ধ, দেশ, জয় বাংলা, বঙ্গবন্ধু এগুলো বলেই কিন্তু আমরা মানুষের কাছে যারা নাকি ধরো এখনো যাদের মধ্যে দ্বিধা আছে, এখনো মানে যারা এখনো মনে করো বাংলাদেশকে বিশ্বাস করে না, তাদের মাথার মধ্যে তুমি ঢোকাতে পারবে না। এই প্রসঙ্গে একটা কথা বলি, এই যে ক্যানাডাতেও আমরা থাকি, আমরা এসছি, অনেকেই দেখি অনেক ধরনের পোস্ট দেয় আমাকে নিয়ে, আমি হাসি আসলে। এরা কেন দেয় এবং কারা যেন মেয়েরা দেয়, এরা বলে শিক্ষিত। এবার একজন মানে এরা শিক্ষিত, আমি এখানে পলায় আসছি, প্রচুর টাকা নিয়ে আসছি, ওদের মাথায় ওই টাকা মানে ওই টাকাটা যদি ও পাইতো মনে করো, তাহলে কিন্তু আর কোনো সমস্যা ছিল না। খালি টাকা 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 টাকা, এত টাকার অভাব এদের, আমি বুঝি না কি করে সম্ভব। একটা আমাদের দেশের কোনো সিনক্রোনাইজেশন তো নাই। একটা প্রতিষ্ঠিত পত্রিকা যত ধরো ভাগার থেকে শিল্পী নিয়ে আসছে, এনে তাকে নাচ শিখাইছে, গান শিখাইছে, অভিনয় শিখাইছে, স্টেজের নাটক শিখাইছে, বিশ্ববিদ্যালয়ে পাঠাইছে, আবার পুরস্কার দিছে, আবার আরেকটাকে ধরছে, আবার এটা করছে, প্রত্যেকটা পুরস্কারে মানে এই জিনিসগুলো করেছে। আমরা প্রতিবাদ করেছি, মানে আমরা নিজেরা বলার সাহস তো হয় না। পত্রিকা, ওরে বাবা বিশাল ব্যাপার, আমরা বললে তো আমাদের নামই উঠবে না, কাজই থাকবে না। আলটিমেটলি কি প্রাচী আমাদের কাজ ছিল বলতো? কাজ কিন্তু ছিল না আমাদের, ওরাই কাজ করেছে। এবং এখনো যারা কাজ করছে তারাই ওদের গোত্রীয় মানুষজন কাজ করছে। এই যে আপনার কথাকে আমি একটুখানি সাপ্লিমেন্ট করি দিদি, মানে সেই সময় তারা মুক্তিযুদ্ধকে ব্যবহার করেছে, বঙ্গবন্ধুকে ব্যবহার করেছে, একদম বাংলাদেশ আওয়ামী লীগের ভেতরে হেলমেট হয়ে ঘাপটি মেরে থেকে সুযোগ সুবিধা নিয়েছে, নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে, করে আবার সেই সিন্ডিকেটটা বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর বিরুদ্ধে করে এখনো সেই বিরোধী দলে এসে দাঁড়িয়েছে এবং তারাই এখনো সেই সিন্ডিকেটটা বাংলাদেশের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কাজগুলো করছেন। একদম। তার একটা উদাহরণ দেই আপনাকে, আপনি তখন সেন্সর বোর্ডের মেম্বার, সেই সময় আমরা খুব লেখালেখি দেখলাম, সেই বিশেষ পত্রিকা সহ বিভিন্ন সেই বিশেষ সিন্ডিকেট সাংস্কৃতিক অঙ্গনে সেই মানুষজন খুব লেখালেখি করলো যে বাংলাদেশ আওয়ামী লীগের সরকার এবং সেন্সর বোর্ডে যারা আছে তারা শনিবার বিকেল রিলিজ দিচ্ছে না, ষড়যন্ত্রমূলক ব্যাপার, নানাবিধ বিশেষণে লেখা হলো। তো আমরা অনেকবার আলোচনা করেছি যে কেন 5ই আগস্ট পরবর্তী সময় তো তোমরা ক্ষমতায়, তোমরা সংস্কৃতি মন্ত্রণালয় চালাচ্ছ, দাও রিলিজ, শনিবার বিকেল দেখুক বাংলাদেশের জনগণ, কেন দিচ্ছে না? সে তো আপনি জানেন, আমি জানি, কারণ আমরা এর ভেতরের ঘটনাগুলো জানি। তো কেন সে আজকে দিতে সাহস পায় না? কারণ সে জামাতের কোলে বসে আছে, কোলে বসে থেকে ইসলামী জঙ্গি উগ্র গোষ্ঠীর বিরুদ্ধে কথা বলবে, সেই সাহস তো তার নেই। আমি চাই যে আপনি এই বিষয়ে দু একটা কথা বলেন, আমরা একদম শেষের দিকে চলে যাচ্ছি। হ্যাঁ আমি জানি, তুমি যখন উঠালে প্রথম কথা হচ্ছে যে কোনো কিছু হয়েছে সেন্সর বোর্ডে, তুমি তো পরে এসছো, তুমি তো অন্য ডিপার্টমেন্টে ছিলে, সবাই মনে করে যে সেন্সর বোর্ডটা আমার বাপ কিনে দিছে, যা যা ছবির সিদ্ধান্ত হয় সব আমি দেই। আর যারা অন্যান্য মেম্বাররা যারা ছিলেন, যারা প্রত্যেকের জায়গায় স্বনামখ্যাত, প্রত্যেকেই তারা সদাই আমার আন্ডারে চাকরি করে, সব এরকম সরকারি, সব আমার কিছু হলে অরুণা বিশ্বাস না করেছে। আচ্ছা গেল, তার ক্ষোভটা শনিবার বিকেল নিয়ে আসলে সে সময় ফরচুনেটলি আমি ছিলাম না, আমি পরে জয়েন করেছি, কিন্তু আমি দেখেছি সেটা নিয়ে অ্যাপিল করা হয়েছে অনেকভাবে, অনেকেই গেছে, কিন্তু ওটা দেয় না। কিছু কিছু ছবি তো আসলে তুমি যে কোনো রাষ্ট্রেই অনেক ছবি সেন্সর দেয় না, কারণ রাষ্ট্রে বিক্ষোভ শুরু হলে সেটাকে কন্ট্রোল করা মুশকিল। তো এই আমাদের দেশ তো আসলে খুব শান্ত দেশ না, মানে খালি চিলে কান নিয়ে গেছে বললেই সবাই দৌড়ায়, না আদৌ কান নিয়ে গেছে কিনা ওইটা তো আর সে জানে না, তারা চেষ্টাও করে না, জানবারও চেষ্টা করে না। যাই হোক, তো আমাদের
এই যে যার কথা আজকে বলছি আমরা, আমার প্রশ্ন হচ্ছে ওর কারিশমাটা তো লেখাপড়াও জানে না, ওর কোনো ক্ষমতা নাই, দুটা তিনটা ইংলিশ জানে, হয়তো এখন কয়েকটা ইংলিশ শিখতে পারে। পত্রিকাতে সে কিভাবে একটা প্রথম আলোর মতো একটা পত্রিকাকে সে কিভাবে কন্ট্রোল করে, ডেইলি স্টারের মতো একটা পত্রিকাকে সে কিভাবে কন্ট্রোল করে, ওয়াই এন্ড হাউ কাম, কি করে সম্ভব, এটা আমার কাছে মনে হয়েছে কি করে সম্ভব। আচ্ছা, এবং সমস্ত কিছু সে চ্যানেল আই, তারপরে আসাদুজ্জামান নূর থেকে আরম্ভ করে প্রত্যেকেই তাকে এত বেশি প্রায়োরিটাইজ করেছে। আমি তো হতবাক, মানে এমন কি কোয়ালিফিকেশন তার আছে যে কোয়ালিফিকেশনের কারণে সে তো একটা শ্রেণী বলতে একটা মানে একটা বাচ্চাদের একটা মানে অ্যাডোলেসেন্টের বাচ্চাদেরকে অশালীন অশ্রাব্য গালিগালা শিখিয়েছে, এবং সে যৌনতার সুরসুরি দেওয়া নাটক বানিয়েছে, মানে একটু আলাদা হয়েছে, যেহেতু সবাই দেখেছে তাই ওনারা মনে করেছে ওকে বেচে আমরা বড় লোক হয়ে যাব, এবং ভাষা বিকৃতি করেছে। এটাই তো, হ্যাঁ, বাংলা ভাষা নিয়ে যে আন্দোলন, এই লোকটা আজকে দীর্ঘদিন এবং তার মিশন আছে, সে গলার মধ্যে গামছা, হাঁটা চলা সবকিছুর মধ্যে বোঝা যায় কিসের তার উপরে ছাপ আছে, সে কাকে ফলো করে, কাদেরকে ফলো করে, এটা বোঝা যায়। যারা শিক্ষিত, যারা সচেতন মানুষ তারা বুঝতে পারে, বোঝে। এবং এই করে সে বিভিন্ন পৃথিবীতে বিভিন্ন জায়গায় এবং যেসব ছবি বানিয়েছে, লাইক ছবি বানিয়েছে, প্রত্যেকটা ছবিতে সে মেয়েদেরকে এমন অশালীন ভাবে প্রেজেন্ট করেছে, তার তো মেয়েদের প্রতি কোনো শ্রদ্ধা নাই, কোনো সম্মান নাই, সেটা আমি জানি। তার অ্যাটিটিউডের মধ্যে বোঝা যায়, এটা বোঝা যায়। সে এই গণভবন এবং কোথায় কোন অফিসে, প্রধানমন্ত্রীর অফিসে যে বসে থাকতো, আমাদেরই কিছু পরিচিত মানুষের কাছে বসে যেত, ওরা হাজবেন্ড ওয়াইফ যেত, ওরা কাজ করতো। এখন আমার কথা হলো, ওদের এমন কি কোয়ালিটি থাকতে পারে যে কোয়ালিটি, যে পৃথিবীতে কি বাংলাদেশকে ওরা নিয়ে গেছে পরিচয় করায় যে না, একজন যেখানে একজন সাকিব আল হাসান পরিচয় করাইতে পারে না, একজন মাশরাফি পরিচয় করাইতে পারে নাই, একজন আমাদের সাকিব খান পরিচয় করাইতে পারে নাই, ওর মতো এত ক্রিপল মাইন্ডেড একটা মানুষ কিভাবে এত প্রায়োরিটি পাইলো আমাদের আওয়ামী লীগের কাছ থেকে, সেটা আমার সত্যি প্রশ্ন, এবং সারা জীবন এই প্রশ্ন থাকবে কি করে হলো এবং কিভাবে। এবং দেখো তুমি আমাদের সুস্থ ধারার যে চলচ্চিত্র সেটা, এবং দেখো নব্য যেসব মেয়েগুলো আসছে, যে দুই একজন, সবাইকে না, যে কয়েকজন, যারা নাকি এই যে আমাদের আলো আসবে গ্রুপ নিয়ে একটা মেয়ে, ছোট একটা মেয়ে, সে মনে করেছে আমি একটা চ্যানেলের, আমি একটা প্ল্যাটফর্মের কার সাথে তার খাতির খুতির আছে, বাচ্চা মেয়ে, সে আমাদেরকে নিয়ে কথা বলে। আমি খালি ভাবি, তুই কে রে ভাই, তুই কোত্থেকে আসছিস ভাই, কোত্থেকে আসছিস, তোর জন্ম কোথায়, তোর এত বয়স, তুই আমাদের যে ত্যাগ, আমাদের যে সময়, আমাদের শ্রম, আমাদের মেধা, আমাদের সম্মান শ্রদ্ধা, আমাদের ইন্ডাস্ট্রির প্রতি সব তোদের এই মানে এইসব কারণে সে তোদের এই মানে আমার এখন মানে নোংরা কথা বলতে ইচ্ছা, আবার তোদের এই ইন্টারেস্ট, ব্যক্তিগত ইন্টারেস্টের জন্য তুই আমাদের কালচারটাকে নষ্ট করে ফেলবি, এত বড় দুঃসাহস। আমি আপনাকে এখানে দায়ী আছে, বুঝছো, আমাদের বয়স্ক শিল্পীরা ভাই। আমি আপনাকে একটু যুক্ত করে দেই, সেটি হচ্ছে যে আপনি যে তখন শুরুতে যে কথাটা বলেছিলেন যে সিন্ডিকেট, এবং ওই সিন্ডিকেটটা কিন্তু বিভিন্ন সময় তারা উদ্দেশ্যমূলক ভাবেই সিন্ডিকেট হয়েছে, এবং সেটা দীর্ঘ সময় ধরে তারা পরিকল্পনা করেছে, আমাদের মাঝে মিশে গেছে, বিভিন্ন রন্ধ্রে রন্ধ্রে তারা প্রবেশ করেছে, তারা প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় মিলে মিশে একাকার হয়েছে, এবং এটা ছিল তাদের একটা মিশন, বাংলাদেশকে ধ্বংস করার মিশন। এবং সেই ধ্বংস করার প্রক্রিয়া হিসেবে তারা বাংলাদেশ আওয়ামী লীগের ভেতর, আমাদের সরকারের ভেতর তারা প্রবেশ করতে পেরেছিল, এবং এই সিন্ডিকেট তারা কিন্তু পরস্পরকে হাত ধরে বিভিন্ন সিঁড়িতে উঠিয়ে দিয়েছে এই বাংলাদেশকে ধ্বংস করার কাজে, যার জন্য তারা কিন্তু সফল হতে পেরেছে। এবং আজকে পর্যন্ত আপনি দেখেন এই দুষ্ট লোকজন, এই সিন্ডিকেট যারা রাষ্ট্রকে ভালোবাসে না, রাষ্ট্রের বিরুদ্ধে গেছে, তারা এখনো একই জায়গায় সিন্ডিকেট হিসেবে আছে। তো সে কারণে আমি যে জন্য এই কথাটা বলছি দিদি,
সেজন্য আমার মনে হয় যে, এবং আমার সাথে আর অনেকে, আপনিও বিভিন্ন সময় আমরা আলোচনা করেছি যে আমাদের এখন একসাথে কাজ করতে হবে। আমাদের প্রত্যেকের সাথে প্রত্যেকের যে বিভাজন আছে, পছন্দ অপছন্দগুলো আছে, ব্যক্তিগতভাবে আমরা একজনকে অপছন্দ করতেই পারি, কিন্তু এই রাষ্ট্র বিরোধীদের রুখে দিতে হলে আমাদেরকে এক হতে হবে। আপনি যদি এই এক হওয়ার বিষয় একটু বলেন, খুব ছোট্ট করে, আমরা একদম শেষ দিকে চলে এসেছি, একদম 1 মিনিটে যদি বলেন। না, সত্যি কথা, দেশের স্বার্থে তো ওই যে মানুষ তো মনুষ্যত্ব আছে, তো দেশপ্রেম আছে, দেশের প্রতি ভালোবাসা আছে, মমত্ববোধ আছে, শ্রদ্ধা আছে। অবশ্যই যারা তাদের ভুল বুঝতে পারবে, তারা যদি আসতে চায়, আমরা চাই যে তারা আসুক আমাদের সাথে, কাঁধে কাঁধ মিলিয়ে এই যারা রাষ্ট্রদ্রোহী কাজ করছে, যারা টাকার পাহাড় বানাচ্ছে, তাদেরকে আমরা রুখে দিতে চাই আসলে। আর আমরা যারা ধরেন সবসময় বঙ্গবন্ধুর প্রশ্নে, বাংলাদেশের প্রশ্নে, মুক্তিযুদ্ধের প্রশ্নে আপোষহীন, আমাদের এক থাকতে হবে। এই বিষয়ে যদি কিছু বলেন। হ্যাঁ, আমাদের মধ্যেও অনেক ভুল বোঝাবুঝি আছে, আমরা হয়তো একই মানসিকতার মানুষ। ভুল বোঝাবুঝি হয়েছে তখনকার সময়ের কারণে হয়তো হয়েছে, বা হতে পারে তার মনস্তাত্ত্বিক বিষয়টা তখন কি ছিল, তার ভেতরটা কেমন ছিল, তার পারিপার্শ্বিকতা কেমন ছিল, সেটা তো আসলে কেউ জানি না। কেউ যদি মনে করে যে আমি ঠিক আছে, আমি অন্যায়টা করেছি, আমি তাকে সরি বললে তো অনেক সমস্যাই সমাধান হয়ে যায় আমার মনে হয়। কারণ হতে বাধ্য আসলে যে না, ঠিক আছে, যা হয়েছে, চলেন আমরা একসাথে কাজ করি। আমার মনে হয় এটা তো ঠিক, এটা হওয়া উচিত। তাহলে আর শিক্ষা কিসের? আমাদের মধ্যে তো কুশিক্ষা নাই যে আমরা ডক্টরেট কিন্তু খালি ভুল জিনিস শিখাচ্ছি, না, সেটা না ভাই। আমাদের অল্প শিক্ষা, কিন্তু আমরা মানুষকে ভালো শিক্ষা দেবার চেষ্টা করি। বাবা, আমরা শিল্পী, আসো আমরা একসঙ্গে থাকি, এটি হচ্ছে। একদম শেষে চলে এসেছে দিদি। আমি একটা ছবি দেখাবো আপনাকে। ছবিটা দেখে আমার মনে হয়েছে যে এই 20 কোটি বাঙালির বাংলাদেশে যত ঝড় আসুক, যত রকমের দুঃশাসন আসুক, জঙ্গি, সন্ত্রাসী, রাষ্ট্রবিরোধী যারাই আসুক না কেন,